আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। মাইলস্টোন কলেজ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা, বিষয় শিক্ষক সাবেরা বেগম, ক্লাস নং 31। বিষয় হচ্ছে আকাশ প্রবন্ধের মূল ভাগ ও অনুধাবনমূলক প্রশ্ন। শিক্ষার্থীরা দেখো তো তোমরা এই ছবিটিকে চিনতে পারো কিনা। ইনি হচ্ছেন আব্দুল্লাহ আল মতি। তিনি বিজ্ঞানের নানান জটিল রহস্য চমৎকারভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছেন। বিজ্ঞানের যে নানা অজানা কাহিনী রয়েছে সেগুলোকে সাবলীলভাবে সহজভাবে উপস্থাপন করেছেন। তারই একটি প্রবন্ধ তোমরা নিশ্চয়ই পড়েছ, মনে পড়েছে সেটি কি? হ্যাঁ, সেটি হচ্ছে আকাশ। এই যে দেখো, এখানে আমরা আকাশের ছবি দেখতে পাচ্ছি। কি চমৎকার আকাশ! সাদা মেঘ দেখা যাচ্ছে, এখানে নীল আকাশ দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন অট্টালিকা, অর্থাৎ আমাদের মাথার উপরে বিশাল একটা আকাশ রয়েছে। পৃথিবীতে আকাশ নেই এমন কোনো জায়গা নেই। গাছপালা হয়তো নাও থাকতে পারে, পশু পাখি না থাকতে পারে, মানুষও না থাকতে পারে, কিন্তু আকাশ নেই, আকাশের বিস্তৃতি নেই এমন কোনো জায়গা কিন্তু নেই। অর্থাৎ পৃথিবী ব্যাপী বিস্তৃত রয়েছে আকাশ। তো এই আকাশ প্রবন্ধটি তোমরা পড়েছ এবং জেনেছ। তো এই আকাশ প্রবন্ধ থেকে আজকের এই পাঠ থেকে আমরা যে বিষয়গুলি শিখতে পারবো, জানতে পারবো, সেটি হচ্ছে যে আকাশ প্রবন্ধের মূল ভাব তোমরা জানতে পারবে। প্রবন্ধটি তোমরা পড়েছো, এটার যে মূল বিষয়বস্তুটি সেটি তোমরা জানবে এবং এই প্রবন্ধের যে অনুধাবনমূলক প্রশ্ন, প্রবন্ধটির মধ্যে রয়েছে নানান বিষয় এবং সেই বিষয়ের মধ্য থেকে যেগুলো অনুধাবনমূলক প্রশ্ন হয় সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আমাদের নতুন পাঠে যাওয়ার আগে তোমরা যে আগে আকাশ প্রবন্ধে পড়েছো সেই প্রবন্ধটি থেকে তোমাদের কতটুকুন মনে আছে সেটুকুন আমরা জেনে নিই, বা নতুন পড়াটিকে আমরা একটু যাচাই করে নিই, আগের পড়াটি আমরা একটু মনে করে নিই। আব্দুল্লাহ আল মতি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এই যে আমরা আব্দুল্লাহ আল মতিকে দেখলাম, আকাশ প্রবন্ধটি লিখেছেন আব্দুল্লাহ আল মতি। আব্দুল্লাহ আল মতি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, তোমরা পড়েছো লেখক পরিচিতিতে, তোমাদের কি মনে পড়েছে? মনে করে দেখো তো। হ্যাঁ, উনি 1930 খ্রিস্টাব্দে, ঠিক আছে, কত খ্রিস্টাব্দে এটা ভুলবে না, 1930 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, চাঁদোয়া অর্থ কি? হ্যাঁ, চাঁদোয়া শব্দটি নিশ্চয়ই তোমাদের কাছে নতুন মনে হচ্ছে এবং অপরিচিত, তাই না? চাঁদোয়া শব্দটি আমরা সচরাচর শুনি না। তো এই চাঁদোয়া শব্দটির অর্থটা কি? হ্যাঁ, চাঁদোয়া শব্দটির অর্থ হচ্ছে শামিয়ানা বা কাপড়ের ছাউনি। শামিয়ানা বা কাপড়ের ছাউনি হচ্ছে চাঁদোয়া। তৃতীয় প্রশ্ন, আকাশ আসলে কিসের ঢাকনা? ঠিক আছে, বলা হচ্ছে যে আকাশ হচ্ছে একটি ঢাকনা, আসলে এটা কিসের ঢাকনা? হ্যাঁ, আকাশ হচ্ছে বায়ুমণ্ডলের ঢাকনা। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে প্রায় কত ধরনের গ্যাসের মিশ্রণ থাকে? এই যে আমরা বললাম যে আকাশ বায়ুমণ্ডলের ঢাকনা, এখানে বায়ুমণ্ডল রয়েছে আর এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে নানান গ্যাস ছড়িয়ে রয়েছে। তো এই যে গ্যাসগুলো ছড়িয়ে আছে, এখানে কয়টি গ্যাসের মিশ্রণ আছে? নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে, তোমরা প্রবন্ধটি পড়েছো, প্রতিটি লাইন এখানে গুরুত্বপূর্ণ এবং এগুলো সবটাই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মনে পড়েছে কি কতটি গ্যাসের অণু ছড়িয়ে আছে? ঠিক বলেছ, 20 বা 20টি বা 20টি গ্যাস এখানে এই মিশ্রণ ছড়িয়ে রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে। এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটি কে লিখেছেন? হ্যাঁ, বিজ্ঞান বিষয়ক লেখা। নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছ এই বিজ্ঞান বিষয়ক লেখা এই গ্রন্থটি কে লিখতে পারে? হ্যাঁ, ঠিক বলেছ,
এসো বিজ্ঞানের রাজ্যে এই গ্রন্থটি লিখেছেন আব্দুল্লাহ আল মতি। মহাকাশ যান কি? হ্যাঁ, শব্দের অর্থের মধ্যে তোমরা এটি পড়েছ। মহাকাশ যান অর্থাৎ যান আমরা যার মাধ্যমে চড়ে চলাচল করি, তো সেটা মহাকাশে চলে। তাহলে এটার উত্তরটা আমাদের কি হতে পারে? হ্যাঁ, মহাকাশে যাতায়াতের বাহন। তাহলে মহাকাশযান শব্দটির অর্থটা কি? মহাকাশযান শব্দের অর্থ হচ্ছে মহাকাশে যাতায়াতের বাহন। সাদা মেঘে কি জমা হয়? আমরা তো আকাশে মেঘ দেখতে পাই, তাই না? নানান রকমের মেঘ, কখনো মেঘকে কালো দেখায়, কখনো মেঘকে সাদা দেখায়। তো এই যে সাদা মেঘ, এই সাদা মেঘের মধ্যে কি জমা হয় দেখো তো, তোমাদের মনে পড়ে কিনা? তোমরা পড়েছ? হ্যাঁ, ঠিক বলেছ, জলীয় বাষ্প। এই যে সাদা মেঘ থাকে, এই মেঘের মধ্যে থাকে জলীয় বাষ্প। সূর্যের আলো বাধাপ্রাপ্ত হলে মেঘের রং কেমন হয়? আমরা জানি যে সূর্যের আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, কিন্তু এই সূর্যের আলোটা যখন বাধাপ্রাপ্ত হবে তখন এই যে বায়ুমণ্ডলের স্তর, হ্যাঁ, জলীয় বাষ্প যে থাকে, বায়ুমণ্ডলের যে স্তরটা থাকে, বায়ুমণ্ডলের স্তরের মধ্যে তখন সেটার রংটা কেমন হবে? তাহলে সূর্যের আলো বাধাপ্রাপ্ত হলে আমাদের যে মেঘ, সে মেঘের রংটা হবে কালো, অর্থাৎ সূর্য তখন আলোটা পৃথিবীর দিকে আসতে পারে না। আকাশ প্রবন্ধ পাঠের উদ্দেশ্যটা কি? এই যে আমরা আকাশ প্রবন্ধটি পড়লাম, কেন এটি আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হলো? কেন শিক্ষার্থী তোমরা এই বিষয়টি পড়বে বা জানবে, তাই না? এটার উদ্দেশ্যটা কি? আমরা যে কোনো কিছু পড়বার নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে, বলো তো দেখি, বলতে পারো কি না? হ্যাঁ, ঠিক বলেছ, বিজ্ঞান চেতনা জাগ্রত করা। ঠিক আছে, এই বিজ্ঞান চেতনা জাগ্রত করবার জন্যই আমাদের এই আকাশ প্রবন্ধটি আমাদের পড়তে হবে। আব্দুল্লাহ আল মতি কি কি পুরস্কার পেয়েছেন? একজন বিখ্যাত বিজ্ঞান বিষয়ক লেখক এবং সাহিত্যিক হচ্ছেন এই আব্দুল্লাহ আল মতি। তো তিনি নানান সময় পুরস্কৃত হয়েছেন। তো কি কি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন তোমাদের কি মনে পড়েছে? বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ, তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং কলিঙ্গ পুরস্কার সহ আরও নানান পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তো শিক্ষার্থীরা, এভাবেই আমাদেরকে আমাদের প্রতিদিনের পড়াগুলো আমাদের পড়ার মধ্যে থাকতে হবে, চর্চার মধ্যে রাখতে হবে, এবং বিষয়গুলোকে, যে পড়াগুলো ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে আমাদের নিয়মিত চর্চায় থাকলে আমরা পড়াগুলো মনে রাখতে পারবো এবং পরবর্তী ক্লাসটা আমাদের জন্য আনন্দদায়ক হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এখন এই যে আকাশ প্রবন্ধ, সে প্রবন্ধটি তোমরা পড়েছো, জেনেছো যে আকাশ পৃথিবী জুড়েই রয়েছে। আকাশ, গাছপালা, ঘরবাড়ি সব জায়গায় নাও থাকতে পারে, মানুষজন নাও থাকতে পারে, জীবজন্তু নাও থাকতে পারে, কিন্তু আকাশ নেই এমন একটি জায়গা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ পৃথিবী জুড়ে বিস্তৃত হয়ে রয়েছে এই আকাশ। তাহলে এই আকাশ প্রবন্ধটি আমরা পড়েছি। আকাশের নানা অজানা রহস্য রয়েছে। ঠিক আছে, প্রাচীনকালের মানুষের ধারণা আছে আকাশ সম্পর্কে একরকম। মানুষ মনে করতো যে এটি 7টি স্তরে ধাপে ধাপে সাজানো বিশাল একটা ঢাকনা এই আকাশ, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা এর রহস্যকে উন্মোচন করেছেন। আসলে আকাশটা কি, আকাশের মধ্যে কি আছে, কেন এর রঙের পরিবর্তন হয়, আর এই আকাশের মধ্যে নানান যে রহস্যগুলো উন্মোচিত হয়েছে এই আকাশ প্রবন্ধের মধ্যে। তো চলো আমরা আকাশ প্রবন্ধটির মূল ভাবটি একটু জেনে নেই। মূল ভাব, আকাশ আব্দুল্লাহ আল মতি লিখেছেন। এর মূল ভাব হচ্ছে, এক সময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা বলে। এই যে বিশাল আকাশ আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে মানুষের একটি ধারণা ছিল এটা একটি বিশাল ঢাকনা, শক্ত কিছু। আসলে আকাশ কোনো ঢাকনা নয়। আসলে প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন বা এটা তথ্য উন্মোচন করেছেন যে এটা আকাশটা আসলে কোনো ঢাকনা নয়, এই হচ্ছে বায়ুর স্তর। তাহলে আকাশটা কি? আকাশটা হচ্ছে একটি বায়ুর স্তর।
বাতাসে প্রায় 20টি বর্ণহীন গ্যাস মিশে আছে। এই যে আমরা বায়ুর স্তরটা দেখতে পাচ্ছি, এই বায়ুর স্তরের মধ্যে 20টি বর্ণহীন গ্যাস আছে, এর কোনো রং নেই। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। এই যে আমরা বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন অণুগুলো ছড়িয়ে আছে, এগুলোর থেকে আমরা কি করতে পারি, আকাশকে নীল দেখায়। সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসে ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো। এই যে আকাশকে নীল দেখাচ্ছে, আবার সকালে আকাশের রংটা একরকম দেখাচ্ছে, সন্ধ্যায় একরকম দেখাচ্ছে, দুপুরবেলায় আবার দেখাচ্ছে আরেক রকম। অর্থাৎ কখনো আমরা আকাশে দেখতে পাচ্ছি সাদা, কখনো আকাশের রং দেখতে পাচ্ছি নীল, কখনো বা লাল, আবার মেঘ জমে গেলে হয়ে যাচ্ছে আকাশের রং কালো। তো এই সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসে ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধুমাত্র সূর্যের লাল আলো, তাই এ সময় মেঘ লাল দেখায়। ঠিক আছে, ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশ দেখায় কালো। যখন আকাশটা ঘন মেঘে ছেয়ে যায় তখন আকাশকে দেখায় কালো। এই আকাশের মধ্যে শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানান পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। আমরা তো আকাশের বিভিন্ন রঙের কথা জানলাম, যে কখনো নীল, কখনো কালো, কখনো লাল দেখা যাচ্ছে, কখনো বা সাদা দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে এগুলো আমরা জানলাম। তো এই রহস্য জানার জন্য যে আকাশের যে বিভিন্ন তথ্যগুলো আমরা জানলাম, যে বর্ণহীন গ্যাস আছে, বিভিন্ন রঙের পরিবর্তন হচ্ছে, এগুলো আমরা কিভাবে জেনেছি? হ্যাঁ, এগুলো আমরা জেনেছি শূন্যে মহাকাশযান পাঠিয়ে। আর বিজ্ঞানীরা এই মহাকাশযানের মাধ্যমে নানান পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তো পৃথিবীর অন্তত কয়েকশো মাইল উপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে। মহাকাশযান থেকে যে শুধুমাত্র আমরা আকাশের রহস্য উন্মোচন করছি তাই নয়, আমরা এই যে মহাকাশযানগুলো থেকে আমাদের নানান ধরনের তথ্য আমরা পৃথিবীর উপরকার যে বায়ুমণ্ডলের ওখানে যে মহাকাশযান রয়েছে, সেই মহাকাশযানগুলো কয়েকশো মাইল উপরে, পৃথিবীর প্রায় কয়েকশো মাইল উপরে মহাকাশযানগুলো অবস্থান করে, এবং এই অবস্থানকালে এই মহাকাশযান থেকে কি পাঠানো হচ্ছে? অসংখ্য ফটো পাঠানো হচ্ছে, ভিডিও পাঠানো হচ্ছে, আবার আবহাওয়ার খবর আমরা জানতে পাচ্ছি। কোন দেশে কেমন ফসল হচ্ছে, কখন আবহাওয়াটা কেমন থাকবে, ঠিক আছে, কখন বৃষ্টিপাত হবে, এগুলো সব কিছুই আমরা জানছি এই যে মহাকাশযানগুলো পাঠানোর ফলে, মহাকাশযান থেকে পাঠানো তথ্যের মাধ্যমে। একই কারণে টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে। এই মহাকাশযান যে শুধু আমাদেরকে তথ্য পাঠাচ্ছে তাই নয়, এই মহাকাশযানের মাধ্যমে আমরা নানান ধরনের সংকেত পাচ্ছি। এই সংকেতগুলো আমাদের টেলিভিশন, টেলিফোন ইত্যাদির মাধ্যমে আমাদের বিশ্বব্যাপী আমাদের একটা যোগাযোগের পথকে সহজতর করে তুলেছে। তাহলে এগুলো সম্ভব হয়েছে বিজ্ঞানীদের গবেষণার ফলে, তাই না? তাহলে এইভাবে আমরা বিজ্ঞানীদের অবদানে বা তাদের গবেষণার ফলে আমরা নানান অজানা তথ্যকে জানতে পারি। আমরা আকাশ সম্পর্কে জানলাম, যে আকাশ আগের দিনে মানুষের যে ঢাকনা ছিল, আকাশ পরতে পরতে স্তরে স্তরে সাজানো বিশাল একটা ঢাকনা। প্রকৃতপক্ষে আমরা জেনেছি আকাশ কোনো ঢাকনা নয়, এটা হচ্ছে বায়ুর স্তর। এখানে নানান ধরনের বর্ণহীন গ্যাস ছড়িয়ে রয়েছে, আর এই গ্যাসগুলোর মাধ্যমে নানান অণু ছড়িয়ে পড়ে, আলোর কণাগুলো ছড়িয়ে যায়, তখন আকাশকে আমরা দেখি নীল। আবার সূর্যের আলো যখন সরাসরিভাবে পৃথিবীতে পৌঁছাতে পারছে না, কখনো তেষ্টাভাবে, কখনো খাড়াভাবে, লম্বভাবে যখন আলো প্রদান করছে, তখন আকাশের রঙের যে বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো আবার এই মহাকাশযান, এগুলো তো আমরা জানলামই আকাশ সম্পর্কে, আরও আমরা জানতে পেরেছি যে এই যে আমরা মহাকাশযানগুলো যাচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করছে, এই গবেষণার ফলে আমরা নানানভাবে বিজ্ঞানীদের অবদানের ফলে আমরা আরও অনেক তথ্য জানতে পারছি, এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাটা হয়ে উঠেছে সহজতর। তো শিক্ষার্থীরা এইভাবে এই আকাশ প্রবন্ধটির যে মূল ভাবটি আছে, মূল বিষয়বস্তুটি, এটি তোমরা খুব চমৎকারভাবে মুখস্থ করবে, পড়ে রাখবে, এবং যে বিষয়গুলো বুঝতে পারো না সেগুলো বারবার আত্মস্থ করবে।
কারণ মূল ভাবটি যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করবে তোমাদের জন্য সেই উত্তর করাটি সহজতর হয়ে যাবে। এবং এই মূল ভাবের মধ্যেই রয়েছে আমাদের প্রবন্ধটির মূল এবং মূল বিষয়গুলো, একেবারে একান্ত প্রয়োজনীয় যে মূল বিষয়গুলো সেগুলো এই মূল ভাবের মধ্যে উপস্থাপন করা হয়ে থাকে এবং এটি আমাদের উত্তর করবার জন্য অত্যন্ত জরুরি। তো নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এই আকাশ প্রবন্ধের মূল ভাবটি বুঝতে পেরেছ। আমরা এখন পড়ব অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্নে যাওয়ার আগে আমি কয়েকটি বিষয় তোমাদেরকে বলবো। সেটি হচ্ছে যে অনুধাবন যে মূলক যে প্রশ্নগুলো হয়ে থাকে সেটি গদ্য, পদ্য এবং প্রবন্ধ যেখান থেকেই হোক, এগুলো সাধারণত আমাদের বইয়ের ভেতরের অংশগুলোকেই বর্ণনা করা, বইয়ের ভেতরের অংশ থেকেই এই প্রশ্নগুলো হয়ে থাকে, এটা বাইরে থেকে কোনো প্রশ্ন হয় না। এবং এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো উত্তর করবার সময় অবশ্যই তোমাদেরকে কয়েকটি বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে এবং সচেতন থাকতে হবে। সেটি হচ্ছে যে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুটি প্যারায় করতে হয়। একটি প্যারা হচ্ছে জ্ঞানমূলক, এখানে আমাদের যে প্রশ্নটি চাওয়া হবে প্রশ্নের জ্ঞানটি এখানে সঠিকভাবে এবং যথাযথভাবে লিখতে হবে। তারপর এই জ্ঞানকে কেন্দ্র করেই আমরা কিন্তু আমাদের বিশ্লেষণ, অনুধাবনের যে ব্যাখ্যা বা বিশ্লেষণের অংশটি রয়েছে সেটি আমরা বিশ্লেষণ করব। এবং এটি বিশ্লেষণ করতে যেয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের উত্তরটি যেন অনেক ছোট হয়ে না যায়, 2 বা 3 লাইনের যেন না হয়, আবার অনেক বেশি বড়ও যেন হয়ে না যায়। এটার একটা পরিমিতি আছে, তাই না? আমরা জ্ঞান লিখব, জ্ঞান লেখার পর বিশ্লেষণটি অন্ততপক্ষে যেন 5 থেকে 6 লাইনের মধ্যে হয় এবং এখানে যতটুকু আমাদের তথ্য প্রয়োজন সেই তথ্যটা যেন সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারি। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা এখন একটি অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করি। পৃথিবী থেকে আকাশকে নীল দেখায় কেন? এখানে একটি ছবি দেয়া আছে, তোমরা দেখতে পেয়েছো? এখানে চমৎকারভাবে আকাশের একটি ছবি, নিচে অট্টালিকা আছে আর উপরে বিশাল আকাশ। এখানে আকাশে দেখো নীল রং দেখা যাচ্ছে, সাদা রং দেখা যাচ্ছে। কেন আকাশে এক জায়গায় সাদা এক জায়গায় নীল? কেন আমরা আকাশকে নীল দেখতে পাচ্ছি, তাই না? আমার প্রশ্নটি হচ্ছে পৃথিবী থেকে আকাশকে নীল দেখায় কেন? হ্যাঁ, এটার জ্ঞানমূলকটা হবে বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে পৃথিবী থেকে আকাশকে নীল দেখায়। হ্যাঁ, আমরা জেনেছি যে আকাশ হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, তাই না? এখানে বায়ুর স্তর রয়েছে এবং এখানে নানান ধরনের 20টি বর্ণহীন গ্যাস ছড়িয়ে রয়েছে এবং এই গ্যাসগুলো থেকে নানান ধরনের অণু ছড়িয়ে যায় এবং এই অণুগুলোর মাধ্যমে আলোর ঢেউ ঠিকরে ছড়িয়ে যাওয়ার সময় যে গ্যাসগুলো থেকে আলোর ঢেউ যখন ছড়িয়ে যায় তখন আমরা আকাশকে নীল দেখতে পাই। আর এ কারণেই আমরা বায়ুমণ্ডলের এই যে নানান গ্যাসের অণুর সাথে অণুগুলোতে আলোর ঢেউ ছড়িয়ে যাওয়ার কারণে, ছোট ছোট অণু রয়েছে এবং এই অণুগুলো যখন ছড়িয়ে যায় তার মধ্যে যখন আলোর ঢেউ লাগে, আলোর সেই ছটা যাওয়ার কারণেই আমরা আসলে আকাশকে, পৃথিবী থেকে আকাশকে নীল দেখতে পাই। তো ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা জানি বায়ুমণ্ডলে নানান ধরনের অণু ছড়িয়ে আছে, গ্যাস ছড়িয়ে আছে, 20টি বর্ণহীন গ্যাস, এবং এই গ্যাসগুলো থেকে নানান ধরনের অণু ছড়িয়ে যায় এবং এই অণুগুলো আলোর ঢেউ এখানে খেলা করে। অণুগুলো ছড়িয়ে যাওয়ার সময় আলোর ঢেউ এখানে খেলা করে এবং তখন এই অণুগুলোর সঙ্গে আলোর ঢেউয়ের মিশ্রণের ফলে আমরা আসলে আকাশকে নীল দেখতে পাই। দ্বিতীয় প্রশ্ন, আকাশে নীল চাঁদোয়াটা মূলত কি? এই যে আমরা চাঁদোয়া শব্দটা পড়েছিলাম, চাঁদোয়া শব্দটা মনে আছে? শামিয়ানা বা কাপড়ের ছাউনি। তাহলে এই যে আকাশের নীল চাঁদোয়াটা, আমরা আকাশকে যে নীল দেখতে পাই, এই নীল চাঁদোয়াটা আসলে মূলত কি? আকাশের নীল চাঁদোয়াটা মূলত বায়ুমণ্ডলের স্তর। ঠিক আছে, আমরা আগেও পড়েছি যে আকাশে
যে রয়েছে বায়ুমণ্ডলের স্তর। তা আগে মানুষের ধারণা ছিল আকাশ একটি বিশাল ঢাকনা এবং এই আকাশ পরতে পরতে 7টি পরতে বা পরতে পরতে সাজানো রয়েছে। আসলে মূলত হচ্ছে আকাশ হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, আর এখানে রয়েছে নানান গ্যাসের সংমিশ্রণ। ঠিক আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এরকমভাবে নানান গ্যাস ছড়িয়ে আছে। আর এই সকল কারণেই আমরা আসলে আকাশের এই গ্যাসের কারণে বা আকাশের যে নীল চাঁদোয়াটা এটা আসলে মূলত এই বায়ুমণ্ডলের স্তর আর বায়ুমণ্ডলের স্তর। সব সময় আকাশের রং একরকম থাকে না কেন? আমরা আকাশের মধ্যে নানান রঙের বৈচিত্র্য দেখতে পাই। কখনো আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, কখনো আকাশকে নীল দেখায়, কখনো আকাশের রং কালো হয়, আবার কখনো বা আকাশের রংটা লাল হয়ে থাকে। এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখো আকাশের রং আমরা কিন্তু লাল রঙের দেখতে পাচ্ছি। আকাশকে নীলও দেখাচ্ছে না, সাদাও দেখাচ্ছে না, কিন্তু আকাশকে দেখাচ্ছে লাল রঙে। তাহলে কেন আকাশের রংটা এরকম এক এক সময় আকাশের রং এক এক রকম কেন থাকছে? পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডলের কারণে সব সময় আকাশের রং একরকম থাকে না। পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল রয়েছে আর এই বায়ুমণ্ডলের কারণে আমরা আসলে আকাশের রংটা একরকম দেখি না। সূর্যের যে আলো তা আসলে পৃথিবীতে আসতে পারে না। হ্যাঁ, পৃথিবীতে সূর্যের আলো যখন আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় তখন কিন্তু আসলে নানান বাধা বিপত্তি, বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে বায়ুমণ্ডলের দ্বারা নানান বায়ুমণ্ডলকে অতিক্রম করেই পৃথিবীতে সূর্যের আলোকে পৌঁছাতে হয়। আর এ কারণে সূর্যের আলো দুপুরবেলা যেরকমভাবে খাড়াভাবে সরাসরি পৃথিবীতে এসে পৌঁছায়, অন্য সময় আসলে সেইভাবে পৌঁছতে পারে না। যখন দুপুরের দিকে পৌঁছায় তখন খাড়াভাবে পৌঁছায়, তখন আমরা আকাশকে দেখি সাদা। আবার যখন সকাল বা সন্ধ্যা থাকে তখন সকাল বা সন্ধ্যার সময় সূর্যের আলোটা তেজরাভাবে পৌঁছায়, তখন তাকে বায়ুমণ্ডলের নানান স্তরকে পেরিয়ে পৌঁছতে হয়। আর যখন এই বায়ুর স্তরকে পৌঁছতে গিয়েই তখন আমরা আকাশের রংটাকে দেখতে পারি, সকাল বা সন্ধ্যায় আকাশের রংকে আমরা দেখতে পারি লাল রঙের। আর এভাবেই আবার যখন আকাশে মেঘ জমে থাকে তখন আবার দেখা যায় যে জলীয় বাষ্পের কারণে মেঘের কণার সান্নিধ্যে এসে আকাশের সূর্যের আলোটা পৌঁছতে পারছে না, তখন আবার আকাশকে দেখি কালো। তাহলে এখানে মূল কথা হচ্ছে যে সূর্যের আলো বায়ুর স্তরকে পেরিয়ে আসার ভিন্নতার কারণে আমরা আসলে আকাশের রং এক এক সময় এক এক রকমের দেখতে পাই। মেঘকে কালো দেখায় কেন? চমৎকার একটি মেঘের ছবি দেখতে পাচ্ছ। এখানে আকাশের কিছু নীল রং দেখতে পাচ্ছি, কিছু সাদা দেখতে পাচ্ছি, আবার কিছু দেখতে পাচ্ছি ঘন কালো হয়ে আছে। তাহলে আকাশে যে মেঘ আছে এই মেঘের রংটাকে কেন কালো দেখাচ্ছে? তো চলো আমরা দেখি উত্তরটা। মেঘ জমে ভারী হয়ে যাওয়ার ফলে সূর্যের আলো তার ভিতর দিয়ে আসতে পারে না, তাই মেঘ কালো দেখায়। আমরা জানি যে আকাশে রয়েছে জলীয় বাষ্প, আর এই জলীয় বাষ্পের যে কণাগুলো রয়েছে তখন এই কণাগুলো পানির কণা থেকে ধুলোর কণা থাকে। এই পানির কণা এবং ধুলোর কণা যখন মিশে পানির কণাগুলো বড় হয়ে যায় তখন সূর্যের আলো তা অতিক্রম করে আসতে পারে না, আর এ কারণেই আমরা তখন মেঘকে দেখতে পাই কালো হিসেবে। আরেকটি অনুধাবনমূলক প্রশ্ন, দূর দেশের সঙ্গে যোগাযোগ করা অনেক সহজ হয়ে উঠেছে কিভাবে? হ্যাঁ, আমরা আমাদের পৃথিবীব্যাপী রয়েছে নানান ধরনের দেশ, তাই না? এক দেশের সঙ্গে আরেক দেশের রয়েছে অনেক দূরত্ব, কিন্তু এত দূরত্বের পরেও আমরা এক দেশের খবর আরেক দেশের মানুষরা জানতে পারছি, আবহাওয়া কখন কি কেমন হবে সেটিও জানতে পারছি, এবং মানুষের সঙ্গে যোগাযোগ এখন খুব সহজতর হয়ে উঠেছে। আমরা টেলিফোনের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছি, টেলিভিশনে দেখতে পাচ্ছি অন্য দেশের খবরাখবর। তাহলে এগুলো কেমন করে সম্ভব হচ্ছে, আর কি করি এই যোগাযোগ ব্যবস্থাটা আমাদের জন্য সহজতর হলো? মহাকাশযানের কল্যাণে দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে উঠেছে।
যান আমরা শুনলে যে মহাকাশযান পাঠিয়েছে পৃথিবী থেকে প্রায় 150-200 মাইল উপরে যে মহাকাশযানগুলো অবস্থান করছে এবং তারা পৃথিবীর যে নানান ছবি পাঠাচ্ছে, তথ্য পাঠাচ্ছে, অসংখ্য ছবি পৃথিবী পাঠিয়েছে, অসংখ্য তথ্য পাঠাচ্ছে এই মহাকাশযান থেকে। এর মাধ্যমে আমরা জানতে পারছি আবহাওয়ার খবর, আমরা জানতে পারছি কোন দেশে ফসল কখন কেমন হবে। এই মহাকাশযানের তথ্যের জন্য আমরা নানান দেশের খবরাখবর যেরকমভাবে জানতে পারছি, এই মহাকাশযানের সংকেতের মাধ্যমে আমরা টেলিভিশন, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদির সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করতে পারছি। এই যে দেখো পৃথিবীর একটা ছবি, আর এখানে নানান তথ্য, তাই না? কম্পিউটার, টেলিভিশন, টেলিফোন, নানান ধরনের তথ্য সারা বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে। আর তা সম্ভব হয়েছে আমাদের এই যে মহাকাশযান তার অবদানে। তাহলে মহাকাশযানের কল্যাণে দুই দেশের সঙ্গে আমাদের যোগাযোগ সহজতর হয়ে উঠেছে। প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ কি ব্যাখ্যা করো। কি চমৎকার একটি আকাশের ছবি, নিচে অট্টালিকা আর বিশাল আকাশ। হ্যাঁ, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আকাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মানুষ না থাকতে পারে, জীবজন্তু না থাকতে পারে, ঘর বাড়ি না থাকতে পারে, গাছপালা নাই থাকতে পারে, কিন্তু আকাশ নেই এ যেন কল্পনাও করা যায় না। আর এই আকাশ সম্পর্কে মানুষের যে ধারণা তাকে অতিক্রম করে আমরা সত্যকে জানি এই আকাশ প্রবন্ধের মাধ্যমে, রহস্যকে আমরা জানি আকাশ প্রবন্ধের মাধ্যমে। তো আমরা জেনে নিই কেন এই প্রবন্ধটার নাম আকাশ রাখা হয়েছে। আকাশের নানা অজানা জটিল রহস্যময় বিষয় আলোচনা করা হয়েছে বলে প্রবন্ধটির নাম আকাশ। আগের দিনে মানুষের ধারণা ছিল আকাশ একটা বিশাল ঢাকনা, শক্ত কোনো ঢাকনা। আবার মানুষ ধারণা করতো যে আকাশটা পরতে পরতে সাজানো, কিন্তু বিজ্ঞানীরা উন্মোচন করেছেন আকাশ আসলে বায়ুমণ্ডলের স্তর। এখানে রয়েছে 20টি বর্ণহীন গ্যাসের মিশেল এবং এখানে নানান ধরনের তথ্য আমরা এই আকাশ সম্পর্কে জেনেছি এবং সারা পৃথিবী বিস্তৃত করে রয়েছে এই আকাশ। আর এ কারণেই প্রবন্ধটির নাম রাখা হয়েছে আকাশ। তো ঠিক আছে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই প্রবন্ধটি, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা বইটা ভালো মতো পড়বে। এই কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন ছাড়াও আরও অসংখ্য প্রশ্ন আমাদের বইতে আছে। তোমরা এই প্রবন্ধটি ভালো মতো পড়বে এবং সেগুলো আরও খুঁজে খুঁজে বের করবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাসটি করলাম, আমরা একটু দেখি তোমাদের কতটুকু মনে আছে। পুরো বিষয়টি সম্পর্কে আমরা আবার একটু মনে করে নিই। আবদুল্লাহ আল-মতি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? নিশ্চয়ই তোমাদের মনে আছে। হ্যাঁ, আবদুল্লাহ আল-মতি 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এক সময় আকাশ সম্পর্কে কি ধারণা করা হতো? হ্যাঁ, এক সময় আকাশ সম্পর্কে ধারণা করা হতো এটি একটি ঢাকনা, বিশাল একটি ঢাকনা হিসেবে। আসলে আকাশটা কি? আকাশটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। মহাকাশযান কি? মহাকাশে যাতায়াতের যে বাহন, সেটি হচ্ছে মহাকাশযান। তো আমরা এখন একটু অনুধাবন প্রশ্ন নিয়ে চলে যাই। পৃথিবী থেকে আকাশকে নীল দেখায় কেন? বায়ুমণ্ডলের যে অণুগুলো ছড়িয়ে আছে এই অণুগুলোর কারণে আমরা আসলে আকাশকে নীল দেখি। আকাশের মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের যে স্তর, তাতে রয়েছে 20টি বর্ণহীন গ্যাস এবং এই বর্ণহীন গ্যাসগুলো থেকে নানান অণু ছড়িয়ে পড়ে এবং এই অণুগুলোতে আলোর ঢেউ খেলা করে বলে আমরা আসলে আকাশকে নীল দেখতে পাই। দূর দেশের সঙ্গে যোগাযোগ করা অনেক সহজ হয়ে উঠেছে কিভাবে? মহাকাশযানের কল্যাণে আসলে আমাদের এই দূর দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা অনেক সহজ হয়ে উঠেছে। এই মহাকাশযানের মাধ্যমে আমরা নানান রকমের তথ্য যেরকমভাবে জানতে পাচ্ছি, সেরকমভাবে আমাদের টেলিভিশন, টেলিফোন, মোবাইল ইত্যাদি যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি তার সংকেত আমরা পাচ্ছি এই মহাকাশযানের মাধ্যমে। তো শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এভাবে নিয়মিত তোমাদের পড়াগুলো চালিয়ে যাবে এবং অনলাইন ক্লাস নিয়মিতভাবে দেখবে, বিষয়টি ভালো মতো পড়বে। আর তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বিষয় শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে এবং নিয়মিতভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। তো এই আশাবাদ ব্যক্ত করে শিক্ষার্থীরা, আমি আজকের মতো আমার এই ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।